আসসালামু আলাইকুম। এই বৃষ্টি কেন কাল আসে নাই? এই বৃষ্টি কেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচে আসে নাই? যদি বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচে আসতো তাহলে আজকে আমরা আশায় বসে থাকতাম, পাকিস্তানি ফ্যানরা আশায় বসে থাকতো যে আসলে আরো একটা যুদ্ধ রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের মাধ্যমে। কিন্তু বৃষ্টিটা আসলো না। সেই বৃষ্টিটা আসলো, তবে সেটা আসলো অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচটা দেখার জন্য সবাই অধীর আগ্রহী ছিল। কিন্তু বৃষ্টি সেখানে এসে পাকাপাকি করিয়ে দিল। তাতে করে মোটামুটি বলা যায় যে দুই দলেরই লাভ হয়েছে। অস্ট্রেলিয়াও ফার্স্ট ম্যাচে জয়লাভ করেছে, তারা ইংল্যান্ডের সাথে। সাউথ আফ্রিকাও জয়লাভ করেছে আফগানিস্তানের সাথে। তাতে করে এই গ্রুপটা কিছুটা হলেও জমলো। এখন আফগানিস্তান এবং ইংল্যান্ডের কিছুটা হলেও সুযোগ থাকবে, যেহেতু তারা একটা ম্যাচ খেলেছে। এখন দেখা যাক তাদের ভাগ্যে কি আছে। কিন্তু আসলে আফসোস করতে হচ্ছে আমরা বাংলাদেশি এবং পাকিস্তানি ফ্যান যারা আছি তাদের। কারণ যদি বৃষ্টিতে আসতো গতকালকের ম্যাচে, তাহলে আমাদের কিছুটা হলেও কিছুটা হলেও আশা থাকতো। কিন্তু সেই আশাটা তো নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশ পাকিস্তানের ফ্যানদের কিছুই বলার নাই, কিছুই করার নাই। কারণ এখন শুধু নামকা ওয়াস্তে একটা ম্যাচ খেলবে, আর সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়বে। স্বাগতিক হিসাবে খেলা পাকিস্তান বিদায় নিচ্ছে, এমনকি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছু করিয়ে দেখার আশ্বাস দেওয়া বাংলাদেশও বিদায় নিচ্ছে। দুদলই খারাপ ব্যাটিং, দুদলই হেরেছে ব্যাটিংয়ের কল্যাণে। তাই দুই দলের ব্যাটারদেরকে বাড়িতে নিয়ে ভালো করে একটা শাটারিং দেওয়া উচিত, তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত আসলে কেমনে ব্যাট করতে হয়। আসলে জবাবদিহিতার অভাব হয়তো আছে। পাকিস্তানের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাটারদের জবাবদিহিতার অভাব আছে। জবাবদিহিতার অভাব যদি না থাকতো, তাহলে এরকম পারফরমেন্স করে কেউ টিকে যেত না। আমাদের মেহেদী হাসান মিরাজকে যদি বলেন, সে মিডলে ভালোই ছিল, লোয়ার অর্ডারে ভালোই ব্যাট করতো, কিন্তু তার দাবি ছিল যে তিনি প্রপার অলরাউন্ডার হয়ে যাবেন। সেই জন্য তিনি উপরে উঠে আসলেন, উপরে উঠে এসে ব্যাট করলেন। উপরে উঠে ব্যাট করার পর কি হলো? লাভের লাভ কিছুই হলো না। তার তো আর ব্যাটিং তো মেলে ধরতেই পারেন নাই, উল্টো এখন সমালোচনার মুখে রয়ে গেছেন। একটা জিনিস খেয়াল করবেন যে মেহেদী হাসান মিরাজ লাস্ট 8টা ম্যাচ কিন্তু টপ অর্ডারে খেলছেন, 1-এ অথবা 2-তে। কোনো সময় 3-তেও খেলেছেন, কিন্তু উপরে যখনই তিনি খেলেছেন তখনই বাংলাদেশ দল কিন্তু বেনিফিট পায় নাই, বাংলাদেশ দল হেরেছে। সো মেহেদী হাসান মিরাজকে যখন 7-6-এ নামানো হয়, তখন দেখা যায় যে তিনি ভালোই খেলেন। সেই ক্ষেত্রটা যদি বিসিবি বুঝে না, টিম ম্যানেজমেন্ট বুঝে না, এখন যদি একটা প্লেয়ারের চাহিদা অনুযায়ী হুটহাট করে দিয়ে দিলেন, তাহলে তো হয় না। প্রত্যেকটা সিচুয়েশন, ম্যাচ পরিস্থিতি এবং কোন ব্যাটারের ক্যাপাসিটি কী ধরনের সেটা বুঝতে হবে। মেহেদী হাসান মিরাজ মিডলে বলেন বা লোয়ার অর্ডারে বলেন, তিনি ভালো খেলেন। তাকে সেই জায়গায় স্থায়িত্ব দেওয়া উচিত, তাকে সেই জায়গায় ব্যবহার করা উচিত। লিটন কুমার দাসকে আমরা দেখেছি সে নতুন বলে পারতেছে না। তারপর আমরা লিটন দাসকে নতুন বলে দিয়ে দিই, ফলে রেজাল্ট হয় না। লিটন দাসের কথা মনে আছে, 19 বিশ্বকাপে মিডলে খেলেছিলেন, সেখানে কিন্তু ভালো পারফর্ম দেখিয়েছিলেন। তো এই কিছু কিছু খুঁটিনাটি বিষয়, এই দিকগুলো যদি ক্রিকেট বোর্ড ফলো না করে, ক্রিকেট বোর্ড যদি না দেখে, তাহলে কিছুই হবে না। গেম প্ল্যান ঠিক করতে হবে, পরিস্থিতি বুঝে ব্যাট করতে হবে, এবং কোন ব্যাটারকে কোন পজিশনে সেট আপ করতে হবে সেটা আগে ঠিক করতে হবে। তারপর না হয় ভালো কিছুর আশা করতে